হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডে শুধু কোম্পানির অ্যানিভার্সারি ইভেন্ট থেকেই হয়, যেখানে গ্র্যান্ডমা নিজের হার্ডওয়ার্কের স্টোরি শোনাচ্ছিল যে তিনি কিভাবে এই কোম্পানি শুরু করেছিল অ্যান্ড আজ তিনি সফলতার শিখরে পৌঁছেছে। আর সেখানে বসে উজু এই সব কিছু শুনছিল আর জিন তাকে দেখে যাচ্ছিল। তখনই আন্টি তাকে বলে, জিন তুমি অনেক বেশি কিউট, তুমি কি সিঙ্গেল আছো? আমার ছেলেও সিঙ্গেল। যখন কি ওয়ানসুক তো মমকে চুপ করতে বলছিল, আর সেখান থেকে উজু যখন বাইরে আসে সেক্রেটারি তাকে ধরে নেয় অ্যান্ড কোয়েশ্চেন করে, সত্যি করে বলো মারির সাথে তোমার কি সম্পর্ক? তখনই সেখানে জিন চলে আসে অ্যান্ড সেক্রেটারিকে সাইডে রাখে। সেক্রেটারি তাকে বলে, তুমি এখানে কি করছো? জিন বলে, উজু অ্যান্ড মারি ফ্যাক্ট ম্যারেজে আছে, যা আমি জানি। কারণ জিন দেখে নিয়েছিল যে সেক্রেটারি গ্র্যান্ডমা অ্যান্ড মারির কথা শুনে নিয়েছিল। সেক্রেটারি জিজ্ঞাসা করে, উজুই তোমার ক্রাশ তাই না? জিন বলে হ্যাঁ। আর তুমি তাদের কি করবে? সেক্রেটারি জানায় বাসাটি তাদের ফিরিয়ে দিতে হবে। তখনই জিনের ওই দিনের কথা মনে পড়ে যখন সে সেক্রেটারি বাসায় গিয়েছিল তার কিছু ড্রেস ফিরিয়ে দেওয়ার জন্য। তখনই সেখানে সে মেয়রের অ্যান্ড সাংয়নের কথা শুনে যে আমি তোমার বিজনেসের জন্য তোমাকে লাইসেন্স, যার 2 নম্বরই কাজ ছিল। অ্যান্ড এই সব কিছু জিনের কারের ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল অ্যান্ড প্রেজেন্ট টাইমে সেটাই দেখিয়ে সে সেক্রেটারিকে ব্ল্যাকমেল করছিল যে আমি ওজুকে সেফ রাখতে চাই। বাসায় ফেরার সময় সাংয়ন সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, কি হলো, বাসা পেয়ে গেছো? সে বলে, নো বস, আমি জাস্ট এমনিই বলছিলাম তখন। আর যা শুনে তো সাংয়ন তাকে অনেক অনেক কথা শোনায়। আর এখানে তারা প্লেনে দেখা হওয়া কোনো ডেভিড নামের পার্সনের ব্যাপারে কথা বলছিল এখানে, যে আজ ইভেন্টে ফ্লাওয়ার পাঠিয়েছিল, যা সাংয়ন চিনতে পেরে গিয়েছিল। অ্যান্ড সে বলে, এই পার্সনটি ডেভিড তাই না? আমি জানি সে আপনাদের কোম্পানিতেই জব করে অ্যান্ড আপনাদের সাথে পার্টনারশিপে আছে, বাট সে বলেছিল আমায় সে নাকি জব ছেড়ে দিয়েছে। আঙ্কেল বলে, না না একদমই নয়, সে হয়তো আপনার সাথে মজা করেছে, বাট গ্র্যান্ডমার এইসব শুনে একদমই ভালো লাগে না। অ্যান্ড তিনি বুঝে যায় যে কিছু তো একটা গোলমাল আছেই, বাট সেটা কি তা আপনারা আগে গেলেই জানতে পারবে। অন্যদিকে আমরা উজু অ্যান্ড মারিকে দেখি। উজু তাকে সবকিছু জানায় যে জিন তাকে সামনে নিয়েছে অ্যান্ড উপর থেকে তুমি গ্র্যান্ডমার সাথে দেখা না করেই চলে এলে, তাই গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য আবারও ডেট ফিক্স করতে হবে। তখনই আমরা দেখি বাসার বাইরে সারি মানে মারির সিস্টার এসেছিল অ্যান্ড সারি উজুকে দেখে বলে, আরে তুমি সেই না, বা মারি তুই তো পাস করে গেলি। মারি বলে, তুই তোর মুখটা একটু বন্ধ রাখবি। সারি বলে, বন্ধ? আমি তো ভাবছি তোর চাইল্ডহুড টাইমের সিক্রেট তাকে বলবো। উজু বলে, ঠিক আছে আমি এখন আসছি। সারি বলে, আরে তুমি কোথায় যাচ্ছ? আমি তো বাসার যে কোনো একটা কণা ধরে পড়ে থাকবো, তোমরা যা করছি শান্তিতে করো, সরি আমি ডিস্টার্ব করলাম। তারা বুঝতে পারে না। তখনই সারি ইশারাতেই উজুর ঠোঁটে লাগা লিপস্টিক দেখায়, যা কেস করার সময় লেগে গিয়েছিল। সারি হাসতে লেগে যায় অ্যান্ড মারি উজুকে নিয়ে বাইরে চলে যায় অ্যান্ড তাকে সরি বলে সারির এমন বিহেভিয়ারের জন্য। বাট উজু সে বলে, এমনিতেও আমি কিছু মনে করিনি, কারণ তার বিহেভিয়ার আমার অনেক বেশি ফানি লেগেছে। তারপর তারা কিস করে অ্যান্ড উজু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আঙ্কেল ভয় পেয়েছিল, গ্র্যান্ডপা তাকে দেখা করার জন্য ডাকে অ্যান্ড সেখানে গিয়ে সে জানায় সত্যি ডেভিড আমাদের সাথে কাজ করে না। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ডেভিড সেই পারসন যে আমেরিকাতে কোম্পানি খোলার প্রতিশ্রুতি দিয়ে গ্র্যান্ডমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। তারা কোনো কোম্পানি বানায়নি অ্যান্ড গ্র্যান্ডমা যে টাকাটা দিয়েছিল তা আঙ্কেলই খেয়ে নিয়েছে। অ্যান্ড ওই পার্সনটি আঙ্কেলের কোনো ফ্রেন্ড ছিল যাকে ইনভেস্টার হিসেবে সাজিয়ে নিয়ে এসেছিল আঙ্কেল। আর যেসব আপডেট গ্র্যান্ডমাকে দেওয়া হতো সেই সব কিছু তার সেকেন্ড ওয়াইফ এআই এর মাধ্যমে জেনারেট করে তাকে পাঠিয়েছিল। এক কথা এখানে আঙ্কেল অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে সে ফ্রড করেছে। গ্র্যান্ডমা এমন করার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমার মনে হয় আপনার কোম্পানির কিছু অংশ আমাকে দেওয়া উচিত। আপনি তো আপনার পাগল মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, বাট যা বিক্রিভাবে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তার কথা শুনে তো গ্র্যান্ডমার অবস্থা খারাপ হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন অ্যান্ড আঙ্কেল তার মেডিসিনও চেঞ্জ করে দেয়। গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর আমরা জানতে পারি গ্র্যান্ডমা কোমাতে চলে গিয়েছিল, ওনার কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল। আর আঙ্কেল কাউকে কল করে কিছু করার কথা বলছিল অ্যান্ড আমাদেরকে নিউজে দেখানো হয় যে পুরো কোরিয়াতে গ্র্যান্ডমার কোম্পানির ব্যাপারে খারাপ কথা বলা হচ্ছিল। গ্র্যান্ডমার কোম্পানি নাকি ফ্রড, তারা লোকেদের কাছ থেকে টাকা নিয়ে কোনো কোম্পানি তৈরি করেনি, পাবলিকের টাকা মেরে খেয়েছে এমনটা বলা হচ্ছিল। আন্টির অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড বলে, আমার মম এমনটা করতে পারে না। ওয়ানসুকও তাদের সাথেই ছিল, বাট আঙ্কেল গ্র্যান্ডমাকে বাঁচাচ্ছিল, কারণ সে ভালো করে জানতো যে গ্র্যান্ডমা তো আর বাঁচবে না, তাই তাদের কোম্পানিকে কিভাবে হাতানো যায় সেই প্ল্যান করছিল সে, তাই গ্র্যান্ডমার নাম খারাপ করছিল। আর সেই কারণে গ্র্যান্ডমাকে স্টার্টিংয়ে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটাও তারা ফিরিয়ে নিতে চাইছিল। আর যা মারি জানার পর তার অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে হুজুকে দেখা করতে থাকে। এখানে সে তার সাথে কিছুক্ষণ কথা বলে অ্যান্ড বোঝায় তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। উজু বলে, আমার আঙ্কেলের উপর সন্দেহ হচ্ছে, বাট আমি ওনাকে ডাইরেক্ট বলতেও পারবো না, কারণ আমি ওনাকে রেসপেক্ট করি। আর তখনই আবারও জিন তাদেরকে একসাথে দেখে নেয় অ্যান্ড ডিপ্রেশনে যায়।
বারে অ্যান্ড সেখানে ড্রিঙ্ক করতে শুরু করে। সেখানে সেক্রেটারিও এসেছিল। জিন বলে আমরা তো একে অপরকে চিনি, তাই তুমি হাই হ্যালো তো বলতেই পারো। অ্যান্ড হ্যাঁ, আমার কাছে এই ভিডিওটি আছে, তুমি যদি তা নিয়ে তোমার বসকে ব্ল্যাকমেল করতে চাও তা আমি তা তোমাকে দিতে পারি। সেক্রেটারি বলে তোমার হসপিটালের ফান্ডিং আটকে দেবে, আর ও যদি তোমাকে পছন্দ করে না তাহলে তুমি তাকে কেন বাঁচাচ্ছ? জিন বলে কারণ আমি তাকে ভালোবাসি। তুমি এসব বুঝবে না, কারণ তুমি তো কাউকে কখনো ভালোই বাসনি। তুমি যদি চাও আমি তাহলে তোমার জন্য নিউ জব খুঁজতে পারি, বলো তুমি কি চাও? আর ফার্স্ট টাইম আমরা এখানে সেক্রেটারিকে স্মাইল করতে দেখি। অন্যদিকে আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ কোরিয়াতে চলে এসেছিল অ্যান্ড এখন আঙ্কেলের সাথে ছিল। আঙ্কেল তাকে একটি ফেক আইডেন্টিটি দেয় অ্যান্ড এক কোম্পানির সিইও বানিয়ে দেয়। আঙ্কেল তার ওয়াইফকে যেই কোম্পানির সিইও বানিয়েছিল ওই কোম্পানি গ্র্যান্ডমার কোম্পানিকে অনেক টাকা দিয়েছিল অ্যান্ড তাদের এই প্ল্যান হয় যে তারা এই কোম্পানির তরফ থেকে টাকা নিতে যাবে। যেহেতু গ্র্যান্ডমার কোম্পানি এখন লসে যাচ্ছে তাই টাকা তো দিতে পারবে না অ্যান্ড সেই জন্য তারা তার কোম্পানি নিয়ে নেবে, কারণ সব থেকে বেশি ইনভেস্ট এই কোম্পানি করেছিল। আর আঙ্কেল তাকে ডিভোর্স পেপার দেখায় যা খুব তাড়াতাড়ি তার ফার্স্ট ওয়াইফকে দিয়ে সাইন করবে, আর যা দেখিয়ে তার সেকেন্ড ওয়াইফ অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে কোম্পানির এমপ্লয়রা যারা এই কোম্পানি থেকে যাওয়ার ডিসিশন নিয়েছিল, কারণ তারা ভালো করে জানে যে কি হতে চলেছে। যেই কোম্পানি এই কোম্পানিতে বেশি ইনভেস্ট করেছে সেই এই কোম্পানিটি পাবে। আর যা আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ জেসিকা ছিল, যাকে সে নিউ আইডেন্টিটি দিয়েছে। আবার অনেক এমপ্লয় এই বিশ্বাসে ছিল যে কোম্পানি কোথাও যাবে না অ্যান্ড উজু অনেক বেশি ঘাবড়েছিল, কারণ নেক্সট ডে ওই লেডির সাথে তার মিটিং ছিল। তারপর মারি অ্যান্ড উজু ওই কোম্পানির সিইও কে দেখিয়ে যার ফটো আঙ্কেলের সাথে ছিল, আর এখানে তার নাম সিলভিয়া বলা হচ্ছিল। যা দেখে মারি বলে এই লেডিটিকে আমি কোথাও তো একটা দেখেছি। আর একটি ফটো নিয়ে আসে যেখানে শাড়ির সাথে মিয়ং মানে জেসিকা ছিল। আর উজুকে জানায় এই লেডিটি তো আমার সিস্টার আমেরিকার যে রেস্টুরেন্টে জব করে সেই রেস্টুরেন্টের সিইও, আর তার নাম জেসিকা। যা শুনে ওজন মনে পড়ে হ্যাঁ আমি ডকুমেন্টারিও জেসিকা নামটি দেখেছিলাম। এরপর আর তারা শাড়িকে এই ফটোটি পাঠায় অ্যান্ড কল করে জিজ্ঞাসা করে। শাড়ি জানায় হ্যাঁ এই লেডিটি তো আমার বস অ্যান্ড তার পাশে দাঁড়িয়ে আছে ওনার হাজব্যান্ড। যা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়, আর এখন সত্যটা তাদের সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল অ্যান্ড তারা ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে তার মানে তারা দুজনে মিলে এখানে এসেছে কোম্পানিকে হাতিয়ে নেওয়ার জন্য। নেক্সট ডে মিনিয়ং মানে জেসিকা, যাকে আঙ্কেল নিউ আইডেন্টিটি দিয়েছে, সে অফিসে এসেছিল অ্যান্ড এখানে সে বলছিল আমি এই কোম্পানিতে সব থেকে বেশি ইনভেস্ট করেছি অ্যান্ড আপনাদের যে কন্ডিশন তা তো আপনারা দিতে পারবেন না এখন, তাই এই কোম্পানিটি এখন আমার হয়ে যাবে। উজু বলে প্লিজ আমাদেরকে কয়েকদিনের সময় দিয়ে দিন, বাট আঙ্কেল তো উল্টে উজুকেই আটকাচ্ছিল যে তুমি কেন বুঝতে পারছো না, এখন অবস্থা অনেক বেশি খারাপ, ইভেন তো অন্যান্য ইনভেস্টরদেরও টাকা ফিরে দিতে হবে, তাই কোম্পানিটিকে দিয়ে দেওয়াই ঠিক ডিসিশন হবে অ্যান্ড বেশি যে টাকা হবে তা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। অজুর রাগ তো অনেক বেশি হচ্ছিল, বাট সে এখন কি বা করতে পারতো। নেক্সট সিনে সে মারির সাথে ছিল অ্যান্ড তাকে সব কিছু জানায়। সে বলে হ্যাঁ তাদের প্ল্যান একদম জবরদস্ত, তারা একদম কমর বেঁধে মাঠে নেমেছে, তাই আমরা আর কি বা করতে পারবো। অন্যদিকে গ্র্যান্ডমার একটু একটু করে জ্ঞান ফিরছিল, যা ওয়ানশুক চেঁচিয়ে বলে, আর এই খবরটা আঙ্কেলে জেনে যায় অ্যান্ড সে জেসিকাকে কল করে বলে ওই বুড়িটার জ্ঞান ফিরছে, তাই আজ রাতেই তার খেলা শেষ করতে হবে। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে জেসিকা নিজের গেট আপ চেঞ্জ করে হসপিটালে যায় গ্র্যান্ডমাকে মারার জন্য, বাট তখনই গ্র্যান্ডমা তার হাত ধরে নেয় অ্যান্ড এখানে এসে ধরা পড়ে যায়, কারণ সেখানে সমস্ত পুলিশ টিম লুকিয়েছিল তাকে ধরার জন্য। আর এই সব কিছু উজু আর মারির প্ল্যান ছিল, জাস্ট সাকসেসফুল হয়েছে। নেক্সট সিনে আমরা ওয়ানসুক অ্যান্ড উজুকে কথা বলতে শুনি। ওয়ানসুক জানায় হ্যাঁ আমি জানতাম যে ড্যাডের আমেরিকাতে গার্লফ্রেন্ড আছে, বাট জল যে এত দূর গড়িয়ে গেছে তা আমি জানতাম না, আর কোম্পানি হাতিয়ে নেওয়ার প্ল্যান করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। অ্যান্ড এখানে আমরা জানতে পারি যে উজু তাকে সমস্তটা বলে দিয়েছিল, তাই সে তার হেল্প করার জন্য রাজি হয়ে গিয়েছিল অ্যান্ড সেই জন্যই সেই খবরটি লাউডলি বলেছিল যাতে আঙ্কেলের কানে পৌঁছয়। বাট উজু অ্যান্ড মারি ভাবছিল যে জেসিকা তো ধরা পড়ে গেল বাট আঙ্কেল বেঁচে গেল। তারপর তারা এটাও ভাবে হয়তো পুলিশ তাকে চেপে ধরলে আঙ্কেলের নাম সে বলে দেবে। অ্যান্ড নিউজে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল যে গ্র্যান্ডমার কোম্পানি ফ্রড করেনি, ফ্রড অন্য কোনো কোম্পানি করেছে, ইভেন তো গ্র্যান্ডমার কোম্পানিরই টাকা ডুবেছে তাতে। অন্যদিকে উজু চিন্তায় ছিল কারণ আঙ্কেল আর জেসিকা যে কথা বলতো সেই ব্যাপারে কোনো প্রমাণই পায়নি পুলিশ। অন্যদিকে আমরা আঙ্কেলকে দেখি যে লুকিয়ে জেসিকার সাথে দেখা করতে গিয়েছিল। জেসিকা বলে তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে আমেরিকা চলে যাও, বাট আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে হ্যাঁ ঠিক আছে, বাট তুমি এটা বলো আমি যে তোমার সাথে কানেক্টেড সেই ব্যাপারে কোনো প্রমাণ তোমার কাছে নেই তো? জেসিকা বলে একদমই নয়, আমি সব কিছু মিটিয়ে দিয়েছি,
আঙ্কেল খুশি হয়ে যায় অ্যান্ড তাকে এটা বলে সেখান থেকে চলে আসে যে আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নেব। অ্যান্ড যখন সে অফিসে আসে অজু বলে কি হলো, জেসিকার সাথে দেখা করে চলে এলেন? ওয়াইফ সে আপনার, তাই না? আর আমি জানতে পারলাম আপনার একটি নাকি ছেলেও আছে। যা শুনে আঙ্কেল তো শকড হয়ে যায় যে সে কি করে জানলো। অ্যান্ড কুমিরের কান্না শুরু করে দেয় অ্যান্ড বলে জেসিকা আমার সাথে চিটিং করেছে, সে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছে। আর তারপর ওই বেবিটি আমি শুধু কোম্পানিতে ঘাপলা করেছি, এছাড়া আমি আর কিছুই করিনি, আমি নির্দোষ। তারপর উজু ওয়ানসুককে সবকিছু জানায়। ওয়ানসুক তাকে একটি পেন ড্রাইভ দেয়, সেভাবে হয়তো এটাতে সে কিছু পেয়ে যাবে, বাট ওই পেন ড্রাইভেও সে কিছু পায় না। এরপর সে যায় জেসিকার সাথে দেখা করতে অ্যান্ড তাকে বোঝায় দেখো তুমি আঙ্কেলের থেকে আশা রেখো না। অ্যান্ড সে তাকে ওই রেকর্ডিংটি শোনায় যখন আঙ্কেল জেসিকা নামে মিথ্যে বলছিল। উজু বলে আশা করি এটা শোনার পর তুমি তো এটা বুঝতেই পারছো তোমার তার উপরে ট্রাস্ট করা উচিত হবে কি না। জেসিকা বলে ওয়েট, আমি তার এগেনস্টে এমন প্রমাণ দেব হয়তো সে ব্যাপারে তারও মনে নেই। ওয়েল তোমার কাছে রিকোয়েস্ট, আমার ছেলেটাকে তুমি সেভ রেখো, তাকে জেজু আইল্যান্ডে দিয়ে আসবে, সেখানে আমার রিলেটিভরা থাকে। অ্যান্ড উজুও রাজি হয়ে যায়। জেসিকা জানে আমার বাসাতে একটি টয় আছে অ্যান্ড তাতে এই সমস্ত প্রমাণ তুমি পেয়ে যাবে। অ্যান্ড উজু যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল সে জেসিকার নেকে একটি দাগ দেখে অ্যান্ড তার ওই অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে যায় যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়। তাদের কাছে এক পার্সন এসেছিল, অ্যাকচুয়ালি সেটা জেসিকাই ছিল। এরপর বাইরে এসে সে অসুস্থ হয়ে পড়ে আর সবকিছু মারিকে জানায় আর মারিও এটাতে এগ্রি করে অ্যান্ড তাকে জানায় আমি খোঁজ নিয়ে দেখেছি অনেক বছর আগে জেসিকা গ্র্যান্ডমার কোম্পানিতে জব করতো অ্যান্ড এই খবরটি সে এক অফিসের ওল্ড লেডি থেকে জানতে পেরেছে। ওই লেডি ফটো দেখে বলে তাকে আমি কোথাও না কোথাও তো দেখেছি অ্যান্ড তাকে জানায় অনেক বছর আগে সে এখানেই জব করতো, তার মানে তখন থেকেই তার আর আঙ্কেলের অ্যাফেয়ার শুরু হয়েছে। অন্যদিকে আমরা আঙ্কেলকে দেখি সে ভালো করে জানতো যে জেসিকার কাছে এখনো কিছু না কিছু প্রমাণ আছে অ্যান্ড সে তার বাসায় গিয়ে খোঁজা শুরু করে যেখানে সে তার ছেলে একটি টয় দেখতে পায় যেখানে একটি পুরোনো ফোন রাখা ছিল অ্যান্ড সেখানে তাদের কনভারসেশনের সমস্ত মেসেজ, ইভেন তো ওজুর মম ড্যাডের সেই অ্যাক্সিডেন্ট করেছে সেই ব্যাপারে ওখানে মেসেজ ছিল। দেখতে গেলে অল প্রুফ যা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে কনভারসেশন হয়েছে। আর সে ফোন নিয়ে সেখান থেকে পালাচ্ছিল তখনই উজু তার সামনে চলে আসে অ্যান্ড বলে তুমি আমার মম ড্যাডকে মেরেছো তাই না? শুরুতে আমরা জানতে পারি উজুর ড্যাডকে আঙ্কেল কেন মেরেছিল। অ্যাকচুয়ালি যখন তার আর জেসিকা অ্যাফেয়ার চলছিল তা উজুর ড্যাড জানতে পেরে গিয়েছিল আর এটাও যে তার দুজনে মিলে কোম্পানিতে ফ্রড করছে তাই এটা বলে দিবার হুমকি দেখায়। আঙ্কেল এখানে তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার একটা বেবি আছে, তার সাথে সাথে আমার বউ, তাদেরকে কি করে দেখবো, তাই প্লিজ তুমি এটা ওকে বলো না। তাই এখানে উজুর ড্যাড তাকে ক্ষমা করে দিয়েছিল। বাট কথায় আছে না কুত্তার লেজ কখনোই সোজা হয় না, ঠিক তেমনই সে উজুর ড্যাডকে মেরে ফেললো। আর প্রেজেন্ট টাইমে সে বলছিল তোমার যা ইচ্ছা তুমি করে নাও, তুমি আমার কিচ্ছু করতে পারবে না কারণ কেস তো বন্ধ হয়ে গিয়েছে। এটা বলে সে বাইরে যায় যখন তাকে পুলিশ ধরে নেয়। অ্যাকচুয়ালি ডেভিল ধরা পড়ে গিয়েছিল অ্যান্ড সে আঙ্কেলের নাম বলে দিয়েছিল। উজু বাইরে এসে বলে নিয়ে যাও তাকে, সেই আমার মম ড্যাডকে হত্যা করেছে। আঙ্কেল বলে তুমি কি সব বকছো অ্যান্ড তাকে একটি ভিডিও দেখায় উজু। আর যা ওই সময় ছিল যখন আঙ্কেল পার্কিং লটে এক অফিসারের সাথে দেখা করেছিল অ্যান্ড তাকে অনেক টাকা দেয় কেস বন্ধ করার জন্য। আর এই ভিডিওটি সে মনোযোগের থেকে পেয়েছে যেই পেন ড্রাইভটি সে তাকে দিয়েছিল। বাট যখন সে এটা দেখেছিল তখন তো বুঝতে পারেনি যে আঙ্কেল কোন কেস বন্ধ করার কথা বলছে, বাট এখন সে বুঝতে পারে অ্যান্ড উজু পুলিশদেরকে বলে তার পকেটেও আপনারা একটা পেন ড্রাইভ পাবে। এরপর আমাদেরকে কোর্টে সিন দেখানো হয় যেখানে আঙ্কেলের অবস্থা খুবই শোচনীয় ছিল কারণ সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল, তাই বেরোনোর কোনো রাস্তাই ছিল না। ইভেন তো কোনো লয়ারই তার কেস নিতে চাইছিল না। আগের এপিসোডগুলিতে আমরা দেখেছিলাম যে এক এমপ্লয় কেস অ্যাক্সিডেন্ট করিয়েছিল, এখানে কোর্ট তাকে ফাঁসির সাজা শোনায়। অন্যদিকে আমরা আন্টিকে দেখি যে গ্র্যান্ডমার কাছে ছিল, তিনি সবকিছু জানতে পেরে গিয়েছিলেন অ্যান্ড ওনার অনেক বেশি খারাপ লেগেছিল যে তার স্বামী এরকমই, তার হাজব্যান্ড এমনটা করতে পারে। সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড কান্না করছিল যে সে এতদিন পর্যন্ত আমার সাথে খেলাই খেলে গেল। নেক্সট সিনে আমরা মারিয়েন উজুকে দেখি যেখানে উজু তার মম অ্যান্ড ড্যাডের কবরস্থানে এসেছিল। এখানে উজু তার ড্যাডের কথা ভাবছিল যখন তার ড্যাড তাকে বলেছিল তুমি কখনোই এটা ভেবো না যে আমাদের অ্যাক্সিডেন্টের কারণ তুমি। এখানে মারি বলে আপনারা চিন্তা করবেন না, আমি আপনার ছেলের ভালো করে খেয়াল রাখবো।
অন্যদিকে আমরা সেক্রেটারিকে দেখি যে তার বাসায় ছিল অ্যান্ড জিনের কথাই মনে করছিল যে সে কত ভালো মেয়ে অ্যান্ড কত ভালো কথা বলে আর আমার হেল্প করতে চায়। তখনই তার বাসায় মারি অ্যান্ড উজু চলে আসে অ্যান্ড সে ডাইরেক্ট তাকে সব কিছু বলে যে তার কন্ডিশন কী ছিল, কিভাবে সে এই বাসাটি পাওয়ার লোভে এই সব মিথ্যে নাটক করেছে, মানে ফ্রড করেছে। অ্যান্ড তাকে বলে যদি আমাদের সাথে আপনি কিছু করতে চান তাও করতে পারেন, ইভেন তো যদি বলেন যে এটার ভরপাই আমাদেরকে টাকা দিয়ে করতে হবে তাও আমরা করব। এরপর তারা বাইরে চলে আসে। মারি বলে সেক্রেটারি তো আমাদের কথা কিছু জবাবই দিল না। উজু বলে আরে না, অ্যাকচুয়ালি তার ফেসটাই ওরকম, আর বাকি সব সে পরে জানিয়ে দেবে। বাই দ্য ওয়ে, এবার তুমি থাকবে কোথায়? মারি বলে আমি সারির অ্যাপার্টমেন্টে থাকবো যেখানে সে রেন্টে থাকে, তাকে আধা রেন্ট পেও করে দেবো। উজু বলে বাট ওখান থেকে তো তোমার অফিস অনেক দূরে। মারি বলে তো কি হয়েছে, আমি ড্রাইভিং শিখে নেব। উজু বলে বাট তা তো তুমি জানো না, ওকে আমি শিখিয়ে দেব। নেক্সট সিনে আমরা এক সুযোগে দেখি যে প্রতিশোধের আগুনে জ্বলছিল অ্যান্ড তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর প্রমিস করে যে আমি উজুকে বরবাদ করেই ছাড়বো। অন্যদিকে হসপিটালে আজ গ্র্যান্ডমার জ্ঞান ফিরেছিল, যেখানে আংটি অনেক বেশি কান্না করছিল। গ্র্যান্ডমা বলে তুই এমন ভেড়ার মতো কান্না করা বন্ধ করবি, আর এই সুখবরটা উজু কল করে মারিকেও জানায় অ্যান্ড এটাও গ্র্যান্ডমার বাসায় ফেরার পর তুমি ওনার সাথে দেখা করতে আসতে পারো। আর এখানে সে আন্টিকে দেখে নেয় যে তার হাজব্যান্ডকে গালি দিচ্ছিল অ্যান্ড বলছিল আমার হাজব্যান্ড যা ফ্রড করেছে কোম্পানিতে সেই সব টাকা আমি তোমাকে দিয়ে দেবো। বাট উজু বলে তার কোনো দরকার নেই, তোমার তো ফ্যামিলি আছে, তুমি ওটা নিজের কাছেই রেখে দাও। যা শুনে আন্টির অনেক বেশি খারাপ লাগে যে সে এতদিন ধরে উজুর সাথে কত খারাপ ব্যবহার নেই করেছে। যখন তার প্যারেন্টস মারা যায় একদিক দিয়ে সে অনাথ হয়ে গিয়েছিল আর আন্টি তাকে সবসময় কথা শোনাতো, ইভেন তো তাকে বুলিও করতো। আর এইসবের জন্য আন্টি তাকে সরি বলে, বাট উজুর মনে আন্টির জন্য কোনো ঘৃণা বা রাগ ছিল না। অন্যদিকে আমরা মারিকে দেখি সে আজ কালিক্সদের সাথে শপিং করতে এসেছিল, উজু ছিল তাদের সাথে অ্যান্ড তারা কিছু ড্রিঙ্ক কিনে এক জায়গায় মস্তি করছিল, ইভেন তো ট্রুথ অ্যান্ড ডিয়ারও খেলছিল। এখানে উজুকে জিজ্ঞাসা করা হয় আপনার গার্লফ্রেন্ড আছে অ্যান্ড সে ইয়েস বলে, বাট যখন মারির বাড়ি আসে সে চুপ থাকে, সে কিছুই বলে না কারণ সে ভালো করে জানতো ড্রিঙ্ক করার পর তার কি অবস্থা হয়। সে যদি একবার তার মুখ খোলে তার মুখ বন্ধই হতে চায় না। এরপর সন্ধ্যায় উজু মারিকে সাইডে একা নিয়ে যায় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের রিলেশনশিপ পাবলিক কেন করতে চাইছো না, বাট মারি কিছুই জবাব দেয় না। আর আমরা দেখি এখানে সমস্ত অফিসের স্টাফ তাদেরকেই লুকিয়ে দেখছিল আর আমরা জানতে পারি তারা আগে থেকেই তাদের রিলেশনশিপের ব্যাপারে জানে, বাট কিছুই বলেনি এতদিন। অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এতদিন এই ব্যাপারে আমাদেরকে বলনি কেন? মারি বলে অ্যাকচুয়ালি আমি সঠিক টাইমের অপেক্ষায় ছিলাম। মেল এমপ্লয় বলে আমি তো তোমাদেরকে অফিস টাইমেও রোমান্স করতে দেখেছি। বাই দ্য ওয়ে তোমরা কবে থেকে রিলেশনশিপে আছো? ওই দিন যখন তুমি তাকে টেনে নিয়ে গিয়েছিলে তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে তোমাদের মধ্যে কিছু তো একটা চলছে। জাং বলে আমি ওই দিন তাদেরকে ফটোশপে ওয়েডিং ড্রেসে কিস করতে দেখেছিলাম অ্যান্ড তারা জানতে পারে জাং সেদিন তাদেরকে চিনে ফেলেছিল, বাট শুধু কিছু বলেনি। উজু বলে অ্যাকচুয়ালি আমরা একে অপরকে ছোটবেলা থেকেই চিনি, আর যা শুনে সবাই অবাক হয় তার সাথে সাথে খুশিও। অন্যদিকে আমরা ওয়ানশুককে দেখি যে তার ড্যাডের সাথে দেখা করতে গিয়েছিল, বাট আঙ্কেল এত নির্লজ্জ ছিল এখনও সে অ্যাকসেপ্টই করছিল না যে সে এক মার্ডারার অ্যান্ড নাটক করছিল যে প্লিজ ওয়ানশুক তুমি আমাকে বাঁচাও, আমাকে এরা ফাঁসাচ্ছে, তাই প্লিজ কোনো ভালো লয়ার হায়ার করো। বাট ওয়ানশুক বলে তুমি এক রাক্ষস যে অনেক মানুষেরই প্রাণ নিয়েছে অ্যান্ড আজকের পর থেকে আমার মমের সাথে আর দেখা করবে না। অ্যান্ড সেখান থেকে বাইরে চলে আসে আর চুপচাপ কারে এসে বসে পড়ে। আর আমরা দেখি আন্টিও ছিল, বাট সে তার হাজব্যান্ডের ফেস একদমই দেখতে চায় না। অন্যদিকে আমরা মেয়রকে দেখি, তাকে ধরে ফেলেছিল ফেক লাইসেন্স দেওয়ার জন্য। আর এই খবরটা সাংইউনের ড্যাডের কানেও পৌঁছয় অ্যান্ড সে সাংইউনের ভালো করে ধোলাই করে, কারণ আপনারা ভালো করেই জানেন যে সে কত ডেঞ্জার পার্সন। সেই জন্যই তো সাংইউন নিজের ড্যাডকে ভয় পায়। সেক্রেটারি যখন সেখানে আসে তার ড্যাড তাকে এই দায়িত্বটা দেয় যে এই প্রবলেমটিকে তুমি সলভ করো, আর সেক্রেটারিও ইয়েস বলে। অন্যদিকে আমরা জিনকে দেখি যারা হসপিটাল কিছু চ্যারিটির কাজ করে, তাই এক অনাথ আশ্রমে বাচ্চাদেরকে ফ্রিতে ভ্যাকসিন লাগানোর জন্য এসেছিল। এখানে সকলকে ভ্যাকসিন লাগানো হচ্ছিল, তখনই বাইরে সেক্রেটারি এসেছিল অ্যান্ড এখানে হেডের সাথে দেখা করে। আর আমরা জানতে পারি সেক্রেটারি ছোটবেলা এই অনাথ আশ্রমেই কেটেছে আর প্রত্যেক বছরই এখানে আসে। অ্যান্ড এখানে হেডকে বলছিল পরের বছর থেকে হয়তো আমি আর এখানে আসতে পারবো না। হেড জিজ্ঞাসা করে কেন, তুমি কোথাও যাচ্ছ বুঝি? সেক্রেটারি বলে অ্যাকচুয়ালি আমি ফরেন চলে যাচ্ছি সারা জীবনের জন্য। হেড বলে ঠিক আছে, বাট যদি কাজের ফাঁকে টাইম হয় তাহলে বিয়ে করে নিজের সংসারটাও করো। অ্যান্ড যখন সে সেখান থেকে যাচ্ছিল জিন তাকে দেখে ডাক দেয় আর তাকে খাওয়াতে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সেক্রেটারি এক অনাথ অ্যান্ড ছোট থেকে সে এই অনাথ আশ্রমে আছে। আর যখন ছোটবেলায় তাকে একবার চোরের বদনাম দেওয়া হয়েছিল, এই অনাথ আশ্রমের সব বাচ্চারাই তাকে চোর চোর বলতো।
আর সেই জন্য সে চোরকে খুঁজেও ফেলেছিল, বাট কোনোদিন কাউকে এটা বলেনি যে আসলে চোরকে, কারণ ওই চোর তাকে সবসময় প্রোটেক্ট করতো বলি বয়েজদের হাত থেকে। অ্যাকচুয়ালি সেক্রেটারি অ্যাকর্ডিং যদি কিছু ভুল জিনিসও আমাদের ফায়দা হয় তাদের ক্ষতি কি? অ্যাকচুয়ালি এখানে সে জেনকে ইনডাইরেক্টলি এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সাংইয়ন তার সাথে এত খারাপ করে, বাট তাও সে সাংইয়নের এগেনস্টে যায় না কখনো, কারণ সাংইয়ন তাকে একটি ভালো লাইফস্টাইল দিয়েছে। অন্যদিকে বেচারা এক্স উজু, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সারাদিন নেশায় ডুবে থাকতো। ইভেন তো যে কোম্পানিতে সে জবের জন্য অ্যাপ্লাই করেছিল সেখান থেকেও রিজেকশনই পাচ্ছিল। আর তার মাটির কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই সে তার বাসায় চলে যায়। এদিকে তারা এই বাসা ছাড়ার জন্য সমস্ত জিনিস প্যাক করছিল তাদের, আর উজু চাইছিল মারি তার সাথে থাকুক, বাট মারি মানা করছিল। তাই উজু রাগ হচ্ছিল অ্যান্ড মারি তার রাগ ভাঙাচ্ছিল, অ্যান্ড এইসব কিছু বাসার বাইরে দাঁড়িয়ে এক্স উজু দেখছিল। নেক্সট মর্নিং উজু মারির জন্য ভালোবেসে খাবারও বানায় অ্যান্ড বলে আমি সারা জীবন তোমার জন্য এভাবেই খাবার বানাতে চাই। তারপর তাকে অফিসে ড্রপ করতে যায় অ্যান্ড এখানে মারিকে তার এক্স কল করে যাচ্ছিল, বাট সে তার কল রিসিভ করে না। অন্যদিকে এক্স যে প্রতিশোধের আগুনে জ্বলছিল সে রেগে অনলাইনে একটি রিপোর্ট পোস্ট করে, যেখানে একটি কোম্পানির নিউ মালিকের ব্যাপারে সে একটি কথা বলতে চায়। যে কোম্পানির নিউ মালিক এই কোম্পানির সাথে অনেক বড় ফ্রড করেছে, আর এই কোম্পানিটি সাংইয়নের ছিল। আর যেহেতু উজুদের কোম্পানি অনেক বড় ছিল তাই পুরো কোরিয়া সেটা জানত। আর এই খবরটা যখন মারি দেখে সে উজুকে কল করে জানা। শুরুতে আমরা সাংইয়নকে দেখি যে তার ড্যাডের হাতে মার খেয়ে এসেছিল অ্যান্ড এখানে সেক্রেটারিকে বলছিল মেয়র ধরা পড়ে গিয়েছে অ্যান্ড আমরা যে ফ্রড করেছি, ফেক লাইসেন্স দিয়েছি সকলকে, তার জন্য আমি আর আমার কোম্পানি দুজনেই প্রবলেমে পড়তে চলেছি। অ্যাকচুয়ালি কোরিয়ার গভর্নমেন্টের রুল অনেক বেশি স্ট্রিক্ট ছিল, তাই তারা অনেক বেশি ভয় পেয়েছিল। এখানে সাংইয়ন সেক্রেটারিকে বলে আমি এই কোম্পানির সিইও, তাই নিজের উপর তো ব্লেম নিতে পারবো না, তাই এটা তুমি নিয়ে নাও। আমি তোমাকে এতদিন এত কিছু দিয়েছি, একটি ভালো লাইফস্টাইল দিয়েছি, এইটুকু তো তুমি আমার জন্য করতেই পারো। আজ ফার্স্ট টাইম সেক্রেটারি তার মুখের ওপর কথা বলেছে অ্যান্ড তাকে বলে আচ্ছা স্যার আপনি আমাকে ভাবেনটা কি ফ্রেন্ড? যদি ফ্রেন্ড হতাম তাহলে হয়তো আপনার এই ব্লেমটা আমি নিচে নিয়ে নিতাম, বাট এমনটা তো নয়, আপনি শুধুমাত্র আমার ইউজ করেন। সাংইয়ন বলে আরে ভাই তুই আমার ফ্রেন্ড হোস। নেক্সট সিনে আমরা সেক্রেটারিকে বাসায় দেখি সে তার ফ্রেন্ডকে খাবার দিচ্ছিল অ্যান্ড জিনের কথাই ভাবছিল, যখন জিন তাকে বলেছিল দেখো তুমি তার জন্য এতদিন এত কিছু করেছো অ্যান্ড সেও তোমাকে একটি ভালো লাইফস্টাইল দিয়েছে, তাই এখন হিসাব বরাবর হয়ে গিয়েছে। অ্যান্ড অন্যদিকে আমরা এক্স উজুকে দেখি যে প্রেস কনফারেন্সে ছিল অ্যান্ড বলছিল আমি কিম উজু অ্যান্ড এই মেয়েটি আমার ওয়াইফ, যে কোরিয়ান বেকরি মিস্টার উজুর সাথে অ্যাফেয়ারে আছে। আর এই কোম্পানির সাথে তারা ফ্রড করেছে 5 মিলিয়ন হাউসের, নো 10 মিলিয়ন। আর লাইট অন হয়ে যায় আর আমরা জানতে পারি সামনে কেউই ছিল না, অ্যাকচুয়ালি উজু এইসব বলার প্র্যাকটিস করছিল। আর মারি তাকে কল করে যাচ্ছিল, বাট সে কল রিসিভ করে না। অন্যদিকে আমরা সেক্রেটারিকে দেখি যে ফাইনালি রিপোর্টারদের ফেস করে, বাট এখানে সে কি বলে তা আমাদেরকে শোনানো হয় না। আর সে কারে হয়ে যাচ্ছিল তখনই সাংইয়ন তাকে কল করে বলে তুই মিডিয়ার সামনে কি বলেছিস যে আমার কাছে কলের পর কল এসে যাচ্ছে? সেক্রেটারি বলে যা সত্য আমি তাই বলেছি, আমাদের কর্মের ফল তো আমাদেরকে পেতেই হবে। তখনই ম্যানেজার এসে বলে স্যার আমাদের দেওয়া ভিলার ব্যাপারে কোনো এক পাগল পার্সন কিছু বলতে চায় প্রেস কনফারেন্সের কাছে, তাই আমাদেরকে তাকে খুব তাড়াতাড়ি আটকাতে হবে। যা শুনে সাংইয়নের আরও মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ সেখানে যত ভিলা ছিল সেই সবের সাথে তারা কিছু না কিছু গোলমাল পাকিয়ে রেখেছে। সাংইয়ন ম্যানেজারকে বলে তাকে তাড়াতাড়ি আটকানোর ব্যবস্থা করো, যদি এইসব বাইরে চলে আসে তাহলে আমার ড্যাড আমাকে মেরে ফেলবে। অন্যদিকে উজুর কাছে সাংইয়নের লোকেরা পৌঁছে যায় অ্যান্ড সেখানে ভাঙচুর করা শুরু করে আর তার উপরে কেস মেরে দেয় 10 মিলিয়ন ইউয়ানের। এতক্ষণে সেখানে মারি চলে আসে। এক্স তাকে দেখে বলে তুমি তাদেরকে এনেছো তাই না? আমি এত টাকা কোথায় পাবো? মারি বলে তোমার লজ্জাবোধ বলে একটু নেই তাই না? তুমি আমার পিছনে কেনই পড়েছো যখন কি তুমি নিজেই ব্রেকআপ করেছিলে? নিজের লাইফে এগিয়ে যাও, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। অ্যান্ড এখন আমি উজুকে অনেক বেশি ভালোবাসি আর তোমার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ 5 বছর আমি তোমার সাথে কাটিয়েছি। এক্স কান্না করছিল, সে কিছুই বলে না, মনে হচ্ছে সে এবার সুধরে যাবে। নেক্সট সিনে মারিকে দেখি ডিভোর্স পেপারে সাইন করে সাবমিট করে দিয়েছিল অ্যান্ড ভিলা ছেড়ে তারা চলে যাচ্ছিল। মারির কাছে কল আসে ম্যানেজারে, যে তাকে জানায় তোমাকে ওনারশিপ ট্রান্সফার করতে হবে, কারণ কোম্পানিতে কিছু কেস চলছে। মারি বলে কোন ওনারশিপ? আর আমরা তো বাসাটি ছেড়ে দিয়েছি আর আমাদের ডিভোর্সও হয়ে গিয়েছে, সেক্রেটারিকে জানিয়েছিলাম, তোমাকে কিছু বলেনি?
ম্যানেজার বলে প্লিজ আপনারা এমন করবেন না। মারি তার কোনো কথা না শুনেই কল কাট করে দেয়। অজু বলে বাসাটি ছাড়ার পর কি তোমার আফসোস হচ্ছে? মারি বলে হ্যাঁ আফসোস তো হচ্ছে, কারণ আমি আমার সারা জীবনেও এত সুন্দর বাসা কিনতে পারতাম না, বাট হ্যাঁ ওই বাসাটির কারণেই আমি তার থেকেও অনেক দামি জিনিস পেয়ে গিয়েছি। আর দুজনে এখানে হাসছিল, অ্যাকচুয়ালি সে অজুর কথা বলছিল এখানে। অন্যদিকে আমরা সেক্রেটারিকে দেখি, সে তার জব থেকে রিজাইন দিয়ে দিয়েছে, বাট কী কারণে সেটা আমরা পরে জানতে পারবো। তাকে জিন কল করে দেখা করতে ডাকে, অ্যান্ড যখন সে যায় তাকে বলে কি হয়েছে তোমার, তোমাকে তোমাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে, তোমার আর তোমার বসের মধ্যে কি হয়েছে? আমি তোমাদেরকে টিভিতে দেখেছি, আর এটাও শুনলাম তোমাদের কোম্পানি নাকি কোনো বিষয় নিয়ে ফ্রড করেছে, তাই তোমাদেরকে জেলে যেতে হবে। সেক্রেটারি বলে জানি না, হয়তো। নেক্সট সিনে আমরা গ্র্যান্ডমাকে দেখি যে মারিকে কল করে দেখা করতে ডাকে, আর মারি অনেক বেশি হ্যাপি হয়ে যায় অ্যান্ড সমস্ত স্টাফের জন্য কফি নিয়ে আসে। তারা বলে আরে আরে এখন থেকে আর তুমি আমাদের জন্য কফি এনে লজ্জা দিও না, কারণ যতই হোক তুমি আমাদের বসের গার্লফ্রেন্ড বলে কথা। এখানে এক এমপ্লয় বলে তুমি কি গ্র্যান্ডমার সাথে দেখা করতে যাচ্ছ আজ? দেখবে উনি তোমার সাথে একটি গেম খেলবে, আর ওই গেমে তোমাকে হারতে হবে, তবেই তিনি তোমাকে সিলেক্ট করবে। অন্যদিকে আমরা এক্সের মম অ্যান্ড সিস্টারকে দেখি, তারা রোডে ঘুরছিল, আর তখনই তারা উজুকে দেখতে পায় যে এক মেয়ের সাথে বসেছিল, অ্যান্ড তারা ভাবে হয়তো সে তার ব্রাদারের নিউ গার্লফ্রেন্ড, বাট এই মেয়েটি তো এক মিডিয়া হাউস থেকে ছিল। অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করছিল তুমি একটি পোস্ট করেছিলে যেখানে বেকারি হাউসের ব্যাপারে কিছু বলবে বলেছিলে, তাই বলো তুমি কি বলতে চাইছিলে? বাট উজু বলে অ্যাকচুয়ালি আমি মজা করছিলাম, বাট রিপোর্টার জানতো যে উজু কিছুতে একটা বলতে চাইছিল আর যা সত্য ছিল, তাই তাই কার্ড দিয়ে বলে যদি তোমার কখনো মনে হয় তাহলে তুমি এই নাম্বারে আমাকে কল করতে পারো। বাট উজু ওই কার্ডটি ডাস্টবিনে ফেলে দেয়। মম আসে অ্যান্ড তাকে বলে তুমি বেকারির ওনারকে কি করেছেন? অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে যা রিপোর্টারের সাথে কথা হয়েছিল তা তার দুজনেই শুনে নিয়েছিল। উজু তাদেরকে ফটো দেখায় অ্যান্ড সমস্ত কিছুটা বলে। এখানে জিনবা উজুর ফটো দেখে বলে আরে সে তো অনেক বেশি হ্যান্ডসাম, অ্যান্ড এটা তো ওই ছেলেটি যাকে ওই দিন হসপিটালে দেখেছিলাম। আচ্ছা তার মানে এটা মারির বয়ফ্রেন্ড, তার মানে তো সে এখন রিচ হয়ে যাবে। মানে যাই হয়ে যাক না কেন তার দুজনে শুধুমাত্র টাকাটাই দেখতে পেত। মম বলে চলো তাদের বাসায় যাওয়া যাক। অন্যদিকে গ্র্যান্ডমাও রেডি হচ্ছিল আজ মারির সাথে দেখা করার জন্য, আর মারি যে খুব সুন্দরভাবে রেডি হয়ে গ্র্যান্ডমার জন্য ফ্লাওয়ার নিতে গিয়েছিল। আর এক্সের মম আর সিস্টার উজুর বাসায় পৌঁছে যায় অ্যান্ড বলে আমি মারি মাদার ইন ল, ব্যাস যেটার ভয় ছিল সেটাই হলো। গ্র্যান্ডমা উজুকে কল করে জানায় আমি মারির সাথে দেখা করতে চাই না অ্যান্ড বাসায় এসো। উজু মারিকে বলে অ্যাকচুয়ালি গ্র্যান্ডমা অসুস্থ হয়ে পড়েছে, তাই তুমি নেক্সট ডে দেখা করতে এসো। তারপর উজু বাসায় ফিরে আসে অ্যান্ড গ্র্যান্ডমা তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে সত্যি করে বলো মারি কি ডিভোর্সি? অন্যদিকে এক সুজুকে দেখি যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সারাদিন সে নেশায় ডুবে থাকতো। অ্যাকচুয়ালি সে রিগ্রেট ফিল করছিল মারিককে ছেড়ে। তখন তার কাছে তার সিস্টার জিনবার কল আসে যে তাকে জানায় আমরা বেকারি ওনারকে গিয়ে সবকিছু বলে দিয়েছি মারিকে, আর তারা হয়তো নিজেদের বাড়ির বই করবে না। আর যা শুনে তো উজু অনেক বেশি রেগে যায় আর বলে তোরা কি পাগল হয়ে গিয়েছিস? অ্যান্ড সে মারিকে কল করে সবকিছু জানায় যে তার মম আর সিস্টার কি করেছে, আর তার জন্য সে মারিকে সরিও বলে। এরপর সে উজুকে কল করে, উজুও তাকে এই ব্যাপারে কিছু বলে না অ্যান্ড সেও বলেনি। কথা বলে কল কাট করে দেয় অ্যান্ড কিছুক্ষণ পর মারির কাছে তার মমের কল আসে অ্যান্ড তাকে বলে কি হলো তোমার, তুমি আজ উজুর গ্র্যান্ডমার সাথে দেখা করতে গিয়েছিলে, উনি কি বললেন? মারি জানায় তিনি আমাকে রিজেক্ট করে দিয়েছেন, আর তার কারণ কি সেটাও বলে। যা শুনে তো মমের মাথায় গরম হয়ে যায় অ্যান্ড তিনি সোজা ভিলেজ থেকে শহরে এসে যায় আর সারিকে ট্যাক্সিতে নিয়ে অজুর বাসায় যায়, যেখানে আরেক্সের মম আর সিস্টারকে আজ উচিত শিক্ষা দেয়, তাদের ভালো করে ধোলাই করে। অন্যদিকে আমরা জিনকে দেখি যে আজ রানিং করতে গিয়েছিল, বাট সেখানে সেক্রেটারিকে দেখতে পায় না, তাই সে চিন্তায় পড়ে যায় যে তাকে কি পুলিশে অ্যারেস্ট করেছে। তখনই সেক্রেটারি চলে আসে। জিন বলে তুমি আজ কোর্ট গিয়েছিলে তাই না, কি হলো ওখানে? সেক্রেটারি আজ ফার্স্ট টাইম তার সাথে একটু ফ্লার্ট করতে চাইছিল, বাট আর বলে এক মেয়ে সবসময় আমার হেল্প করে, তাই আমি যেখানেই থাকি না কেন তার জন্য যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আসতে পারি। অ্যাকচুয়ালি সে এখানে জিনেরই কথা বলছিল, আর এরপর তার রানিং করতে লেগে যায়। অন্যদিকে আমরা মারি আর উজুকে দেখি যারা ওয়ানসুকের ব্যাপারে কথা বলছিল যে সে জব থেকে রিজাইন দিয়ে দিয়েছে অ্যান্ড এখন সারাদিন ধরে পড়ে পড়ে খালি গেমই খেলে। মারি জিজ্ঞাসা করে গ্র্যান্ডমা কেমন আছে, তখনই উজুর কাছে গ্র্যান্ডমার কল আসে, তাই তাকে বাসায় ফিরে যেতে হয়। বেচারি মারি সে একা পড়ে গিয়েছিল। অন্যদিকে বাসায় আজ সকলে ছিল, যেখানে গ্র্যান্ডমা তার ডিসিশন শোনাবে যে মারিকে অ্যাকসেপ্ট করা হবে কিনা। মারি পার্কে বসেছিল, তখন তার কাছে উজু আসে। সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করে?
অজু বলে আমি তোমার কাছে আসছিলাম বাট তোমাকে এখানে দেখতে পেয়ে গেলাম। মারি বলে আমি জানি তোমার পাশে কি হয়েছে, গ্র্যান্ডমা আমাকে রিজেক্ট করে দিয়েছে। অজু বলে এমনটা কিছুই নয়, বরং তিনি তোমাকে অ্যাকসেপ্ট করেছে, এই দেখো তিনি তোমার জন্য রিংও পাঠিয়েছে অ্যান্ড জানিয়ে অজু তাকে প্রপোজ করে বিয়ের জন্য। আর মারিও ইয়েস বলে দেয়। নেক্সট ডে মারি গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে। আন্টি বলে মারিকে একদমই তার মমের মতো দেখতে। মারি বলে এটা আপনি কি করে জানলেন? আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি গ্র্যান্ডমা তাকে অ্যান্ড ওয়ানসুককে ভিলেজে পাঠিয়েছিল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার জন্য, অ্যান্ড সেখান থেকে জানতে পারে যে মারির মম কত ভালো মন থেকেও অ্যান্ড ব্যবহারেও তিনি অনাথ বাচ্চাদের ফ্রিতেই খাবার দিতেন অ্যান্ড সকলের সাথে ভালো ব্যবহার করে অ্যান্ড সকলের সাহায্য করেন। সেই অ্যাকর্ডিং মারিও এক ভালো মেয়ে। প্রেজেন্ট টাইমে সিন শিফট হয় যেখানে মারি অ্যান্ড অজু গ্র্যান্ডমার কাছে রিকোয়েস্ট করে যে আমরা এখন বিয়ে করতে চাই না, আমাদের এখন কিছুটা টাইম চাই। আন্টি বলে মারি যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে তাহলে আমার ছেলে ওয়ানসুকের সাথে তার বিয়ে দিয়ে দিও। মারি বলে ওয়ানসুক তোমার কিরকম মেয়ে পছন্দ? ওয়ানসুক হেসে বলে বাস আমার মমের মতো যেন না হয়। অন্যদিকে জিন সেক্রেটারি বাসায় যায় তার পেটকে খাওয়ানোর জন্য অ্যান্ড সেক্রেটারিকে একটি চিঠিও রেখে। আর আমরা জানতে পারি কয়েক সপ্তাহ কেটে গিয়েছিল অ্যান্ড সেক্রেটারি আর সাংইয়নকে অ্যারেস্ট করা হয়েছিল ফ্রড করার জন্য। আর এভাবে 1 বছর কেটে গিয়েছিল অ্যান্ড আমাদেরকে অজু অ্যান্ড মারির বিয়ের দিন দেখানো হয় যেখানে সকলেই হ্যাপি ছিল। জিনও এখানে এসেছিল অ্যান্ড সে অজু থেকে মুভ অন করে নিয়েছিল। তার কাছে সেক্রেটারি মেসেজ আছে যে তুমি কোথায়, আমি চলে এসেছি। অ্যান্ড সত্যি তাদের সাইলেন্ট লাভ স্টোরি অসাধারণ ছিল। তারা দুজনেই জানতো যে তারা একে অপরকে লাইক করে বাট কখনোই তা মুখে বলেনি, বাট সবসময় একে অপরের সাথে ছিল অ্যান্ড প্রবলেমে একে অপরের হেল্পও করতো। ওয়েল এট দি এন্ড অজু অ্যান্ড মারির এঙ্গেজমেন্টের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। দেখা হচ্ছে আবার একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।